প্রথমেই জানিয়ে দিব, এদিকে পতন শুরু হয়ে গেছে বিএনপির। পদত্যাগ করছেন মির্জা ফখরুল, দুই দিক থেকে ফেঁসে গেলেন তারেক রহমান, দিল্লি থেকে রাজনীতির খেলা ঘুরিয়ে দিলেন শেখ হাসিনা। এবার জানিয়ে দিব, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে এই ভিডিও সম্পর্কে মতামত জানাতে ভুলবেন না। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন বক্তব্য, ইঙ্গিত এবং ঘটনার ব্যাখ্যা ঘিরে দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিএনপির ভেতরের পরিস্থিতি, নেতৃত্বের অবস্থান এবং আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক কৌশল নিয়ে নানা বিশ্লেষণ সামনে আসছে। এসব আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্ভাব্য পদত্যাগ বা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর প্রসঙ্গ, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন কৌতূহল। বিএনপির অভ্যন্তরে যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, এমন ধারণা বিভিন্ন মহলে উচ্চারিত হচ্ছে। বক্তব্যে উঠে এসেছে যে দলের ভেতরে ভাঙনের সুর স্পষ্ট হচ্ছে এবং নেতৃত্বের মধ্যেও অনিশ্চয়তা কাজ করছে। এমন প্রেক্ষাপটে মির্জা ফখরুলের মতো অভিজ্ঞ নেতার সম্ভাব্য সরে দাঁড়ানোর ইঙ্গিতকে অনেকে বড় একটি রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। কারণ দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে তিনি নেতৃত্ব দিয়েছেন, এমন ধারণা প্রচলিত আছে। এখন যদি তিনি সরে যান, তাহলে তা বিএনপির সাংগঠনিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ পাচ্ছে। অন্যদিকে এই পরিস্থিতিকে অনেকেই বৃহত্তর রাজনৈতিক সমীকরণের অংশ হিসেবে দেখার চেষ্টা করছেন। দাবি করা হচ্ছে, দেশের রাজনীতির পেছনে আঞ্চলিক কূটনীতি এবং আন্তর্জাতিক যোগাযোগের একটি বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে দিল্লিকে কেন্দ্র করে যে আলোচনা উঠে এসেছে, সেখানে বলা হচ্ছে সেখানে বৈঠক, যোগাযোগ বা রাজনৈতিক বার্তা বিনিময়ের মাধ্যমে দেশের রাজনীতির গতিপথে প্রভাব পড়তে পারে। একই সঙ্গে একটি আলোচিত বিষয় হল শেখ হাসিনার সঙ্গে কিছু সাবেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় ব্যক্তিদের বৈঠকের খবর। এ ধরনের তথ্য বা গুঞ্জন রাজনৈতিকভাবে একটি বার্তা বহন করে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। যদিও এসব বিষয়ে নিশ্চিত তথ্য সবসময় স্পষ্ট নয়, তবুও রাজনৈতিক আলোচনায় এগুলো গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে যখন বলা হচ্ছে রাজনৈতিক সমীকরণ ঘুরে যাচ্ছে বা নতুন করে সাজানো হচ্ছে, তখন এই ধরনের বৈঠক বা যোগাযোগকে অনেকে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখেন। এছাড়া বক্তব্যে উঠে এসেছে যে বর্তমান সরকার এক ধরনের চাপের মুখে রয়েছে এবং সেই চাপ দুই দিক থেকে তৈরি হচ্ছে। একদিকে অভ্যন্তরীণ অসন্তোষ, যেখানে দলের ভেতরেই প্রশ্ন উঠছে, অন্যদিকে বাহ্যিক বা রাজনৈতিক প্রতিপক্ষের চাপ। এই দুইয়ের সমন্বয়ে সরকার চাপের মুখে পড়েছে, এমন একটি চিত্র তুলে ধরা হচ্ছে। রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জনমত ও রাজনৈতিক বাস্তবতার পার্থক্য। অনেক সময় মাঠের পরিস্থিতি, দলীয় কর্মীদের মনোভাব এবং নেতৃত্বের সিদ্ধান্ত একসঙ্গে মিল নাও থাকতে পারে। এখানে বলা হয়েছে, সাধারণ মানুষের মধ্যেও একটি ধারণা তৈরি হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে বিএনপি নেতৃত্ব চাপে রয়েছে এবং সেখান থেকে উত্তরণের পথ খুব সীমিত। এই ধরনের বক্তব্য রাজনৈতিক আবহ তৈরিতে ভূমিকা রাখে, কারণ এটি জনমতের একটি প্রতিফলন হিসেবে উপস্থাপন করা হয়। এদিকে আওয়ামী লীগকে ঘিরেও একটি আলাদা ধরনের বর্ণনা সামনে আসছে। সেখানে বলা হচ্ছে, দলটি রাজনৈতিকভাবে এখনও শক্ত অবস্থানে রয়েছে এবং সুযোগ পেলেই আবারও সক্রিয়ভাবে ক্ষমতায় ফিরে আসতে পারে। এমন ধারণা তুলে ধরে বলা হয়েছে, রাজনৈতিক পরিবর্তন খুব দ্রুত ঘটতে পারে এবং সেটি অনেকের ধারণার চেয়েও দ্রুত বাস্তবায়িত হতে পারে। রাজনীতিতে বক্তব্যে প্রায়ই একটি বিষয় দেখা যায়, ভবিষ্যৎ নিয়ে দৃঢ় পূর্বাভাস। যেমন এখানে বলা হয়েছে, খুব শীঘ্রই বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং ক্ষমতার পালাবদল ঘটতে পারে। যদিও বাস্তবে রাজনীতি এত সরল বা সরাসরি পথে এগোয় না, তবু এই ধরনের বক্তব্য রাজনৈতিক প্রচারণা বা মতামত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া সংসদ এবং রাজপথ, এই দুই ক্ষেত্রের রাজনীতি নিয়েও আলোচনা এসেছে। বিশেষ করে রুমিন ফারহানার মতো নেতারা সংসদের পাশাপাশি রাজপথেও সক্রিয় ভূমিকা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এমন বক্তব্য ইঙ্গিত করে যে রাজনৈতিক সংঘাত কেবল সংসদের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, বরং তা রাজপথেও বিস্তৃত হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে রাজপথের আন্দোলন একটি গুরুত্বপূর্ণ উপাদান, তাই এই ধরনের হুঁশিয়ারিকে অনেকেই গুরুত্ব দিয়ে দেখছেন। সব মিলিয়ে এই পুরো আলোচনায় কয়েকটি মূল বিষয় স্পষ্টভাবে উঠে আসে।
প্রথমত, বিএনপির ভেতরে সম্ভাব্য অস্থিরতা এবং নেতৃত্বের প্রশ্ন, দ্বিতীয়ত, আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক পুনরুত্থানের আলোচনা, তৃতীয়ত, আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের প্রভাব এবং চতুর্থত, রাজপথ এবং সংসদ দুই ক্ষেত্রেই রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এসবই মূলত বিভিন্ন বক্তব্য, দাবি এবং রাজনৈতিক ব্যাখ্যার উপর ভিত্তি করে তৈরি বিশ্লেষণ। বাস্তব রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করে বহু জটিল উপাদানের উপর, যেখানে সময়, জনমত, নেতৃত্ব এবং কৌশল সবকিছু একসঙ্গে কাজ করে। তাই ভবিষ্যৎ কিভাবে এগোবে তা নির্ধারণ করবে বাস্তব ঘটনা প্রবাহ, শুধু বক্তব্য নয়। এই মুহূর্তে বলা যায়, দেশের রাজনীতি একটি সংবেদনশীল ও পরিবর্তনশীল পর্যায়ে রয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি বক্তব্য ভবিষ্যৎ পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য এবং বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে সংবিধান, শপথ গ্রহণের বৈধতা এবং অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়ে। জার্মানি ভিত্তিক গণমাধ্যম ডয়চে ওয়েলে বাংলার একটি টক শোতে অংশ নিয়ে রুমিন ফারহানা স্পষ্টভাবে বলেন, তিনি ইতোমধ্যেই বিদ্যমান সংবিধানের অধীনে শপথ গ্রহণ করেছেন। তাই একই কাঠামোর ভেতরে থেকে আবার দ্বিতীয়বার শপথ নেওয়া আইনগতভাবে সাংঘর্ষিক এবং অযৌক্তিক। তার মতে, একটি রাষ্ট্র যখন বিদ্যমান সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয়, তখন সেই সংবিধানের বাইরে গিয়ে নতুন করে কোনো শপথ গ্রহণের সুযোগ তৈরি হয় না, যদি না সেটির জন্য একটি স্পষ্ট আইনি কাঠামো তৈরি করা হয়। তিনি যুক্তি তুলে ধরে বলেন, যদি ৫ই অগস্টের পর সরকার শুরুতেই নিজেদের বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা দিত এবং বিদ্যমান সংবিধানকে অস্বীকার করত, তাহলে নতুন সংবিধান প্রণয়ন ও সেই অনুযায়ী শপথ গ্রহণের একটি বৈধ ভিত্তি তৈরি হতে পারত। কিন্তু বাস্তবে তা করা হয়নি, বরং বর্তমান সংবিধানের ধারাবাহিকতা বজায় রেখেই সরকার পরিচালিত হয়েছে। এই অবস্থায় দ্বিতীয়বার শপথ নেওয়া মানে হবে প্রথম শপথের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা। রুমিন ফারহানা বিশেষভাবে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে ধরেন। তার মতে, এই অনুচ্ছেদের আওতায় শপথ গ্রহণ করে সরকার ও সংসদের কার্যক্রম পরিচালিত হয়েছে। ফলে একই আইনি কাঠামোর মধ্যে থেকে আবার নতুন করে শপথ নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, দ্বিতীয়বার শপথ নিলে প্রথম শপথ কার্যত নালিফাই বা বাতিল হয়ে যাবে, যা একটি সাংবিধানিক জটিলতা তৈরি করবে। তার বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে, অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে বিতর্ক। তিনি প্রশ্ন তোলেন, এই সরকার গঠনের সময় সংবিধানের বিধানগুলো যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কিনা। শুরুতে যে বিচারকরা এই প্রক্রিয়ায় পরামর্শ দিয়েছিলেন, পরবর্তীতে তাদের পদত্যাগ নিয়েও নানা প্রশ্ন উঠেছে বলে উল্লেখ করেন তিনি। কেউ কেউ বলেছেন তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আবার কেউ দাবি করেছেন তাদের পদত্যাগের চাপ ছিল। এই ঘটনাগুলো পুরো প্রক্রিয়াটিকে আরও বিতর্কিত করে তুলেছে বলে তিনি মনে করেন। রুমিন ফারহানা বলেন, বর্তমানে যে বিতর্কটি সামনে এসেছে তা কেবল দ্বিতীয় শপথ নেওয়া বা না নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরো প্রক্রিয়াটি, অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠন থেকে শুরু করে আইনি বৈধতা, সবকিছুই প্রশ্নের মুখে পড়তে পারে। তার মতে, যদি কেউ ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জ করতে চায়, তাহলে এই প্রতিটি ধাপ নিয়েই প্রশ্ন তোলা সম্ভব। তবে তিনি একটি বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন। তার ভাষায়, আইনি জুরিসপ্রুডেন্সে একটি ধারণা আছে, যা হয়ে গেছে তা হয়ে গেছে। অর্থাৎ, একটি ঘটনা ঘটে যাওয়ার পর সেটিকে পুরোপুরি বাতিল করে অতীতে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। তিনি উদাহরণ দিয়ে বলেন, যদি ১০ বছর পর এই বিষয়গুলো আদালতে চ্যালেঞ্জ করা হয়, তখনও বাস্তবতা পরিবর্তন করা সম্ভব হবে না, কারণ সময়কে পেছনে নেওয়া যায় না। এই প্রসঙ্গে তিনি বলেন, যদিও আইনি দৃষ্টিকোণ থেকে প্রতিটি বিষয় চ্যালেঞ্জ করার সুযোগ থাকতে পারে, তবুও বাস্তবতার কারণে অনেক ক্ষেত্রে সেই চ্যালেঞ্জ কার্যকর হয় না। তাই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যা ঘটেছে সেটিকে একটি বাস্তবতা হিসেবে গ্রহণ করে সামনে এগোনো। তার বক্তব্যে আরও ইঙ্গিত পাওয়া যায় যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংবিধান ও আইনের ব্যাখ্যা নিয়ে ভিন্নমত তৈরি হচ্ছে। একদিকে সরকার তাদের অবস্থানকে বৈধ বলে দাবি করছে, অন্যদিকে বিরোধী পক্ষ বা সমালোচকরা বিভিন্ন আইনি দুর্বলতার কথা তুলে ধরছেন। এই দ্বন্দ্ব ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কের জন্ম দিতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন রুমিন ফারহানার এই বক্তব্য কেবল একটি ব্যক্তিগত অবস্থান নয়, বরং এটি বৃহত্তর রাজনৈতিক অবস্থানের প্রতিফলন। বিশেষ করে সংবিধান সংস্কার, অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্র পরিচালনার বৈধতা নিয়ে যে বিতর্ক চলছে, সেখানে এই ধরনের বক্তব্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায়, দ্বিতীয়বার শপথ না নেওয়ার পেছনে রুমিন ফারহানার যুক্তি মূলত আইনি ধারাবাহিকতা এবং সাংবিধানিক সামঞ্জস্য রক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি মনে করেন, একটি রাষ্ট্র যদি বিদ্যমান সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে সেই কাঠামোর বাইরে গিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে একটি স্পষ্ট আইনি ভিত্তি থাকা জরুরি। অন্যথায় তা নতুন করে জটিলতা সৃষ্টি করতে পারে। বর্তমান পরিপ্রেক্ষিতে এই আলোচনা কেবল একটি শপথ গ্রহণের প্রশ্ন নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। সামনে এই বিষয়টি কিভাবে বিকশিত হয়, তা নির্ভর করবে রাজনৈতিক সিদ্ধান্ত, আইনি ব্যাখ্যা এবং জনমতের ওপর।